ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শিতোয়া প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 225তম পর্ব, 224টি পর্ব আপনাদের আগের রবিবারগুলি সকাল 6টার সময় এক পাশ্চাত্যের মহিলা মিস মার্গারেট নোবেল নামে পরিচিত ছিলেন। পরবর্তীকালে যিনি ভারতবর্ষে আসার পর তার নতুন নামকরণ হয় এবং তার জন্মও যেন সেই নামটির ভারতবর্ষে, তার নাম নিবেদিতা। এই নিবেদিতা ভারতবর্ষ এমন সমার্থক শব্দে পরিণত হয়ে গিয়েছিল যেটি আপনারা শুনতে শুনতে হয়তো অনুভবও করছিলেন। নিবেদিতা ভারতবর্ষেরই কন্যা, ভারত সন্তান সমা। কারণ ভারতবর্ষের কথাগুলোই তার মুখ থেকে উচ্চারিত হয়েছে, ভারতবর্ষই তার আরাধ্য হয়েছে, ভারতবর্ষই তাকে পথ দেখিয়েছে, ভারতবর্ষই তাকে সমাধি এনে দিয়েছে, ভারতবর্ষই তার ধ্যান, জ্ঞান, পূজা। ভারতবর্ষ পরিক্রমা করে স্বামী বিবেকানন্দ অনুভব যেমন করেছিলেন, পরাধীন ঘুমন্ত দেশটাকে সমস্ত দিক দিয়ে জাগাতে হবে, সেই চিন্তা তাকে কুরে কুরে খেত। দেশে বিদেশে কিভাবে ব্রিটিশদের তাড়িয়ে ব্রিটিশদের এদেশ থেকে বিদায় দিয়ে ভারতবর্ষের স্বমহিমায় ভারতীয়দের জন্যই সমস্ত দিক দিয়ে ভারতবাসীকে ভারতীয়ত্ব বোধে উদ্বুদ্ধ করায়। বিবেকানন্দের যেমন একদিন চিন্তা চেতনার কেন্দ্রবিন্দুতে স্থাপিত ছিল এ দেশমাতৃকা, ভারতের পরাধীন এই ঘুমন্ত দেশটাকে সমস্ত দিক দিয়ে তাই তিনি জাগাবার চেষ্টা করেছেন। একজন সন্ন্যাসী হয়ে মানবপ্রেমিক, দেশপ্রেমিকের চিন্তা সবসময় তাকে বিব্রত করত। দেশকে সামগ্রিকভাবে জাগানোর জন্য সবচেয়ে প্রয়োজন সেই দেশটিকে চেনা, তাকে জানা, তাকে ভালোবাসা। নিবেদিতা এই কথাগুলি যেন শুনেছিলেন, জেনেছিলেন বলেই তার রচনার মধ্যে তিনি বারবার অনুভব করেছেন, সেটি প্রকাশ করেছেন তার লেখার মধ্যে। এবং যখনই তিনি ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে স্বামী বিবেকানন্দের শরীর যাওয়ার পরে ভারতবর্ষকে তার মর্মবাণী পৌঁছে দেওয়ার দায়ভার গ্রহণ করেছিলেন, সেই দায়ভার গ্রহণ করার জন্য তাদেরকে যে কথাগুলি বলে তাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন নিবেদিতা, যেন ভারতবর্ষের কোনো মহিষী নারী, সত্যিই তিনি ভারতবর্ষের মহিষী নারী, আজ সেটি অনুভব প্রাণে প্রাণে করা যায়। সেই মহিষী নারী তিনি যেন দায়বদ্ধতার মধ্যে নিজেকে বারবার প্রকাশ করেছেন, ভারতবর্ষের মর্মবাণী সবারই কাছে পৌঁছে দিতে হবে। তাই তিনি বারবার সকলকে বোঝাবার চেষ্টা করেছেন, ভারতবর্ষকে ভালোবাসার কথা বলেছেন, জানার কথা বলেছেন, চেনার কথা বলেছেন। এবং যুব সমাজের কাছে তিনি এই কথা বলতেন বারবার, ইউ অল আর রিকোয়ার ফার্স্ট টু নো ইউর গ্রেট মাদারল্যান্ড, ভারতবর্ষ, মাদার ভারতবর্ষ। এবং তারপরে বলতেন, ইউ গো রাউন্ড হার, ইউ নো হার, ইউ নো হার পিপল, you know her literature, you know her tradition, you know her customs, you know her all people, all occasion, you respect her as your father, mother, and you worship her as God.
এই দেশকে মা বাবার সমান শ্রদ্ধা এবং পুজো করার কথা নিবেদিতা তার আলোচনার মধ্যে বারবার এনেছেন। এটি প্রকৃত ভারতীয়ত্বের যেন একটি নিদর্শন, ভারত প্রেমিক, ভারত ভালোবাসার একটা যেন আদর্শ শক্তিস্বরূপ নিবেদিতা যুব সমাজের কাছে সেদিন উপস্থিত হয়েছিলেন বলেই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা যারা দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে, পরাধীনতার শৃঙ্খল মোচন করার উদ্দেশ্যে এগিয়ে এসেছিলেন, তারা প্রত্যেকেই প্রত্যক্ষভাবে কেউ বা পরোক্ষভাবে কেউ বা নিবেদিতার দ্বারস্থ হয়েছিলেন। এটি অস্বীকার করার উপায় নেই। ভারতবর্ষ স্বামীজির কাছে শুধুমাত্র কিন্তু ভৌগোলিক ভূখণ্ড ছিল না, সেটা নিবেদিতা জানতেন। ছিল বড় আপন স্নেহময়ী জননী, যিনি খাদ্য, বস্ত্র, শিক্ষা, সম্পদ, সুন্দর নির্মল বাতাস সব দান করে সন্তানদের লালন পালন করেছেন। নিঃশ্বাসে বিশ্বাসে এ দেশমাতৃকা তার সন্তানদের লালন পালনে তার সমস্ত উজাড় করে দিয়েছেন তার সন্তানদের জন্যই। নিবেদিতা তার অপূর্ব মাতৃ বন্দনা তথা ভারতীয় শক্তির প্রতি তিনি পূর্ণ যেন স্যারেন্ডার করেছেন এবং নানা দিক দিয়ে ভারতবর্ষের স্বরূপটাকে চেনার চেষ্টা করেছেন। স্বামী বিবেকানন্দ তার শৈশবের শিশুসজ্জা এবং যৌবনের উপবন এবং বার্ধক্যের বারাণসী বলে বর্ণনা করেছেন যে স্বামীজির হৃদয় ছিল জন্মভূমির সেবার জন্য উদ্বেল। সেটা নিবেদিতা অনুভব করেছিলেন। স্বামীজির শিক্ষা এবং দরিদ্রদের লক্ষ্য এই ভারতবর্ষের যে মূল স্তম্ভ, তার জন্য ব্যাকুল হয়েছিলেন এবং নারী জাতির কল্যাণে বদ্ধপরিকর হয়েছিলেন স্বামীজি। তার চিন্তায় নিবেদিতাকে ভারতবর্ষে আনা, বিশেষ করে সেটা নিবেদিতা প্রাণে প্রাণে অনুভব করেছিলেন। কিন্তু পরে তিনি হেসেছিলেন যে এই দেশের নারীদের জন্য আমাকে আনা হয়েছে তাদের শিক্ষা এবং আপগ্রেড করার জন্য, কিন্তু এদেশের নারীদের মধ্যে যে পবিত্রতা, যে ধৈর্য, যে অধ্যবসায়, যে স্নেহপরায়ণতা, যে আত্মবিশ্বাস বা যে পুরাণ চিন্তায় তাদের সংযম, তাদের সতীত্ব, সর্বোপরি সেবা মনোভাব, বাড়ির প্রতিটি মানুষের প্রতি, অতিথিদের প্রতি তাদের যে মাতৃস্নেহে তাদের সেবা, সেটা কোনো দেশে বোধহয় এইরকমভাবে পাওয়া যাবে না। এদেশের প্রত্যেকটি নারীর মধ্যে তিনি লক্ষ্য করেছিলেন তাদের কি সংযম, কি পবিত্রতা, কি আদর্শ, কি তাদের সকল সন্তানদের প্রতি কি কর্তব্য জ্ঞান, সেগুলো দেখে নিবেদিতা বলেছিলেন এদের কাছ থেকেই তো আমাদের শেখার আছে, এদেরকে আমি কি শিক্ষা দেব। তিনি হেসেছেন এবং শারদানন্দজি একবার তাকে বলছেন যে আমাদের মেয়েদের সব ভালো কিন্তু তারা অজ্ঞ। নিবেদিতা দর্থহীন ভাষায় প্রতিবাদ করে উঠেছিলেন। তিনি বললেন দুটো ইংরেজি শিখে বিদেশি ভাষায় যদি কথা বলার শক্তিটিকে বা কথা বলার যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে যদি আপনি বলেন শিক্ষিত, সে শিক্ষার মধ্যে এদেশের মেয়েদের মতো পবিত্রতা, সংযম, সহিষ্ণুতা, সরলতা, কর্তব্য জ্ঞান, সেবা, সতীত্ব, এগুলি এদেশের মেয়েদের সম্পদ।
সেটি কিন্তু কোনো দেশের মেয়ের মধ্যে নেই। আর এদেরকে অজ্ঞ বলছেন। কোনটি অজ্ঞ আর কোনটি মানুষের কাছে গ্রহণযোগ্য সেটি বিচার হয় মানুষের আচরণের মধ্যে, ব্যবহারের মধ্যে, তার চিন্তার মধ্যে, চেতনার মধ্য থেকে আসে। তাই পাশ্চাত্যের নারী প্রগতি বিবেকানন্দকে যেমন মুগ্ধ করেছিল, অন্য দিক দিয়ে স্বদেশের কন্যাদের তৎকালীন সামাজিক পরিস্থিতি স্মরণ করে তিনি ব্যথিত হতেন। কারণ তাদের কাছে সব কিছু আছে, কিন্তু চলার পথটা কোনো একজন যেন সঠিকভাবে চিনিয়ে দিলে তারা আরও বেশি নিজেদিকে চিনতে পারবে, তার সাথে সঠিকভাবে তারা জীবনে এগোতে পারবে। বেদান্ত ভিত্তিক ধর্মের উপর নিবেদিতা শ্রদ্ধা ও আস্থা তার কাছে একটা আশার বাণীর মতো। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত আধুনিক শিক্ষায় শিক্ষিত এই মার্গারেট ভারত সম্পর্কে আগ্রহ প্রকাশ করলে বারবার স্বামী বিবেকানন্দ মার্গারেটকে ভারতবর্ষে এসে তার সেবা করার জন্য যে অনুরোধ করেছিলেন, সেক্ষেত্রেও কিন্তু নিবেদিতাকে সাবধান করে দিয়েছেন। ভারতবর্ষের বিদেশ থেকে কোনো শিক্ষা নিয়ে এসে গিলিয়ে দেয়া বা ভারতবর্ষের মানুষকে, সর্বোপরি মেয়েদের জাগ্রত করতে এসে যেন তাদের জাতীয় ভাবটাকে দূরে রেখে কিছু করার চেষ্টা না করে, সেটি স্বামীজির বিশেষ তার প্রতি সতর্ক বাণী ছিল। সেটা নিবেদিতা কখনো ভুলেনি, কখনো। তাই তিনি এদেশের মানুষের প্রতি সেই আচরণটি দেখাননি। ব্রিটিশ প্রতিভূ হলে এদেশের শাসন করার ক্ষমতা থাকতে পারে, অর্ডার সিটি থাকতে পারে, কিন্তু নিবেদিতার মধ্যে, আচরণের মধ্যে ভারতীয়দের কাছে বারবার মাথা নত করে, হস্ত জোড় করে তাদের কাছেই শিক্ষা নেওয়ার চেষ্টা করেছেন। কি গোয়ালির ঘর থেকে আসা সেই দুগ্ধ বিক্রেতা, তাকে তিনি কৃষ্ণের উত্তরসূরি বলে সম্বোধন করে তার কাছ থেকে ধর্মের কথা শোনার চেষ্টা করেছেন। যে লজ্জিত হয়ে ঘন্টার পর ঘন্টা বসে নিবেদিতার মুখ থেকে ধর্মের কথা শুনতে অপেক্ষামান থাকতেন, সে নিবেদিতার দ্বারা আলোচিত হচ্ছেন, বলছেন যে তুমি তো কৃষ্ণের বংশধর, তুমি ধর্মের কথা আমাকে শেখাবে, তা না করে তুমি আমার কাছে শুনতে চাইছো। আমার কাছে লজ্জার বস্তু এটি। আসলে নিবেদিতা ভারতবর্ষকে সেইভাবেই দেখতেন। আবার দেখব যেবার সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এবং নন্দলাল বসু তার বাড়িতে এসেছেন খ্রিশ্চানের সাথে পরিচিত হওয়ার জন্য। নিবেদিতারই আহ্বানে তারা সভায় এসে বসেছেন। নিবেদিতা খ্রিশ্চানকে ভেতর থেকে ডাকতে গেছেন। নিবেদিতা যাওয়ার সময় লক্ষ্য করছেন ওরা সোফায় বসে রয়েছেন। নিবেদিতা হঠাৎ বলে উঠলেন, তোমরা নিচে নেমে বসো। নিচে শতরঞ্জি মেলা ছিল। নন্দলাল বসু, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় দুজনের মুখে দিকে তাকিয়ে নিজেরা অপমানিত বোধ করছিলেন। মনে হলো যেন নিবেদিতা সেটি অনুভব করলেন। সোফায় বসেছিল, তাদেরকে নিচে বসতে বলছি। ওরা ভাবলো বোধহয় আমরা নেটিভ বলে, ভারতীয় বলে ব্রিটিশদের মতো এই সোফায় বসা, চেয়ারে বসার অধিকার আমাদের থাকতে পারে না। মনে মনে দুঃখ পেলেন, কিন্তু প্রকাশ করলেন না। কিন্তু দুজনের মুখটা শুকনো হয়ে গেল এবং একটা যেন অভিমানের সুর বেজে উঠল তাদের মুখ থেকে। ভাষায় প্রকাশ করতে না পেরে তারা চুপচাপ নিচে ওই শতরঞ্জিতে বসলেন। নিবেদিতা পরিষ্কার অনুভব করলেন তারা আমার নিচে বসতে বলার উদ্দেশ্য কি, ইচ্ছা কি,
সেটা তারা অনুধাবন করতে পারেনি। আমার নিশ্চয়ই মনে হয় সেটা সময় মতো ওদের বোঝানো যাবে। ইত্যবসরে খ্রিশ্চানকে ডেকে নিয়ে এসে তাদের সাথে শিল্প বিষয়ে অর্থাৎ বিভিন্ন অঙ্কনের দৃষ্টি এবং শিল্পের যে বিভিন্ন ধারা, খ্রিশ্চানদের কিছু অভিজ্ঞতা ছিল সেগুলি ওদের সাথে আলোচনার মধ্যে এনে যখন খ্রিশ্চান ভেতরে চলে গেল, নিবেদিতা তাদের বললেন, এতক্ষণ ধরে আমরা যে আলোচনার মধ্যে ছিলাম তার আগে যে ঘটনাটি ঘটেছিল, তোমরা নিশ্চয়ই আমার প্রতি রাগান্বিত হয়েছ, বা তোমাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটি ছিল, কেন তোমাদের আমি নিচে বসতে বললাম। আমি বুঝতে পেরেছি তোমাদের মনের মধ্যে এ নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে, কিন্তু তোমাদের পরিষ্কার করে বলছি, জানো আসলে তোমরা বুদ্ধের দেশের মানুষ। তোমাদের ওই সাহেবী কায়দায় সোফায় বসাটা আমার বেশ দেখতে ভালো লাগে না। তাই তোমাদের বুদ্ধের মতো শিব অবস্থায় নিচে বসতে দেখতে আমার বড় ভালো লাগে। তাই তোমাদের নিচে বসতে বললাম। তোমাদের ভারতীয় বলেই সম্মান করতে এই অবস্থায় বসতে আমি অনুরোধ করেছিলাম। দুজনের দিকে আবার তাকিয়ে হাসি মুখে পানীয় গ্রহণ করে তারা নিবেদিতার বাড়ি ত্যাগ করেছিলেন। সমস্ত অভিমান ভুলে পরবর্তীকালে নিজেরা অবাক হয়ে গেছেন কতখানি ভারতীয়দের প্রতি তার শ্রদ্ধা, কতখানি ভারতীয়ের প্রতি তার কর্তব্য তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, তাদের আসল রূপটি, তাদের আসল চিন্তাটি, তাদের আসল সত্তাটি কীভাবে মানুষের সামনে প্রদর্শিত হওয়া উচিত। নিবেদিতা সেটি করে যাচ্ছিলেন। তিনি যেন ভারতবর্ষের বৃহত্তম রূপ পরাকাষ্ঠা, যেটি তিনি বারবার ভারতীয়দের বোঝাবার চেষ্টা করেছেন। নিবেদিতা ব্রহ্মচর্য ধারিণী, সকলের কাছে গুরু প্রদত্ত নিবেদিতা নামে পরিচিত। কিন্তু মনে রাখতে হবে, বিদ্যালয়ের কাজ শুরু করার আগে স্বামীজি তাকে ভারতবর্ষকে ভালোবাসতে শিখিয়েছিলেন, এই ভারতবর্ষকে। তা না হলে তার পক্ষে এই দেশের জন্য আত্মনিবেদন করা সম্ভব ছিল না। নিবেদিতা নিজেই লিখেছেন, যেমন তিনি অর্থাৎ স্বামীজি অতীন্দ্রিয় উচ্চ চেতনার সুবিরিটার প্রকাশ, তেমনি আবার পৃথিবীর শ্রেষ্ঠ দেশপ্রেমিকদের অন্যতম। ঐতিহ্যে বিশ্বাস হারিয়েছে যখন মানুষ, তখন তিনি পুরাতনকে নমস্কার করেছেন। তার মতো পুরুষের কণ্ঠে প্রকাশিত হয় ভবিষ্যতের বেদ। এ প্রসঙ্গে স্বামীজি অপর শিষ্য অর্থাৎ পরবর্তীকালে যিনি নিবেদিতার সাথে যোগ দিয়েছিলেন, যার কথা একটু আগে বলছিলাম, সেই ভগিনী খ্রিশ্চিনের একটি লেখার কথা মনে পড়ছে। তিনি লিখছেন, আমি মনে করি আমাদের ভারত প্রেমের জন্ম হয়েছিল যখন আমরা স্বামীজিকে INDI এই পাঁচটি অক্ষরের একটি শব্দ তার সেই অপূর্ব কণ্ঠস্বরে উচ্চারিত হয়েছিল শুনেছিলাম। তখনই আমাদের ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা এবং প্রেম জেগে উঠেছিল, আকর্ষণ জেগে উঠেছিল। একেবারে অবিশ্বাস্য হলেও মনে হয়, এটা যখন ভাবি, 5 অক্ষরের একটি ক্ষুদ্র শব্দ অত কিছু ধরিয়ে দেয়া যায়। তিনি যেন এই শব্দের মধ্যেই ধরিয়ে দিয়েছিলেন ভারতবর্ষের প্রতি আকর্ষণের ভাষা। এটা নিবেদিতা অনুভব করেছিলেন, ভগিনী খ্রিশ্চিন অনুভব করেছিলেন। আমরা ভারতীয় হয়ে সেটা অনুভব করতে বোধহয় আজও শিখেছি কিনা জানি না। তাহলে সে দেশপ্রেম, যে দেশপ্রেমকে সম্বল করে একসময় দলে দলে যুব সমাজ ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছিল বিবেকানন্দের বাণী সম্বল করে, আর সেই ভারতবর্ষে আজকে যারাই শাসকের দায়িত্বে পৌঁছাচ্ছেন, বা যারাই ভারতবর্ষের সেবা করার উদ্দেশ্যে নাম নিয়ে ভেকধারী দেশ সেবকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন, তখন মনে হয় কোথায় রাতারাতি উবে গেল সেই দেশপ্রেম,
যে দেশপ্রেমের দ্বারা একসময় ক্ষুদিরাম থেকে আরম্ভ করে কানাইলাল, সত্যেন বোস, প্রফুল্ল চাকি, প্রদ্যুৎ ভট্টাচার্য সব লাইন ধরে ভগৎ সিং ফাঁসির দড়ির দিকে এগিয়ে গেছেন দেশপ্রেমকে হাতিয়ার করে। আর সেই দেশপ্রেম আজ কোথায়? কুফরের মতো যেন উবে গেল। শুধু লুটে নাও, শুধু ক্ষমতা দখল, তার সাথে সাথে এই ভারত মাতার সমস্ত সম্পদকে গ্রাস করে আত্মকেন্দ্রিকতায় ভরপুর হয়ে নিজের আত্মীয় পরিজনদের তুষ্ট করো, নিজের আনন্দ, নিজের ভালো থাকায় বোধহয় শেষ কথা। আজকের ভারতীয়রা যেন স্বাধীনতার 80 বছরের মাথায় তারা এই কথা ভাববে, তাহলে কোন দেশের কোন স্বাধীনতার কথা বলবো আমরা? কোন দেশপ্রেমের কথা বলবো? আসলে নিবেদিতা স্বামীজির কাছ থেকে ভারতবর্ষকে ভালোবাসতে শিখেছিলেন, খ্রিশ্চান শিখেছিলেন, কিন্তু আমরা যে ভারতবর্ষ নিয়ে গর্ব অনুভব করি, জ্বালাময় বাসনা, তীব্র আকাঙ্ক্ষা, পূজা, গভীর বিষাদ, উদ্দীপ্ত শৌর্য, ঘরে ঘরে ফেরার ব্যাকুলতা এবং পুনশ্চ ভালোবাসা, দেশকে ভালোবাসা, সর্বোপরি দেশের মানুষকে ভালোবাসা এবং এই ভৌগোলিক ভালোবাসা পূর্ণ ভারতবর্ষই আমাদের কাছে সদা জাগ্রত দেশমাতৃকা রূপে এক নতুন আলোর সন্ধান দেবে। খ্রিশ্চান ইন্ডিয়া শব্দটি স্বামীজিকে আমেরিকায় যখন উচ্চারণ করতে শুনেছিলেন, তখন ভারতবর্ষের প্রতি তার ভালোবাসার বীজ উপ্ত হয়ে গিয়েছিল। সেই বীজটাই পরবর্তীকালে তিনি ভারতবর্ষে এসে আরও সাক্ষাৎ করে নিজের মধ্যে ভারতীয়ত্ববোধটা সদা জাগ্রত থাকত। ভারতবর্ষের অন্ধ কুসংস্কারাচ্ছন্ন অর্থোডক্সিটি কখনোই তাকে বিব্রত করেনি, কারণ তিনি আগেই জেনে গিয়েছিলেন ভারতবর্ষের মানুষ শিক্ষা না পেলেও তাদের অন্য দিকগুলো, যেসব দিকগুলি মানুষ পছন্দ করে না, সেগুলি তার স্বভাবশুদ্ধ সরলতার মধ্যে প্রকাশ পেলেও সেটি তাদের আসল রূপ নয়। এটা খ্রিশ্চান নিবেদিতার মতো মহিলারা পাশ্চাত্য দিকে এসে স্বামীজির কাছ থেকে যে ভারত শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন, সে শিক্ষা আজ ভারতীয়দের নিবেদিতার রচনা থেকে ফিরিয়ে দেওয়া প্রয়োজন হয়েছে। কারণ ভারতবর্ষের মানুষ স্বাধীন দেশের ভারত একসময় স্বাধীনতা চেয়েছিল, দেশকে ব্রিটিশ মুক্ত চেয়েছিল, কিন্তু ব্রিটিশদের থেকেও আজকের ভারতীয়রাই ভারতবর্ষের সবচেয়ে যেন শত্রু হয়ে গেছে। লুটে পুটে বৃহত্তর ভারতবর্ষের মানুষকে বঞ্চিত করে নিজেরা সম্পদে ভরপুর হচ্ছেন। শ্রমহীন সম্পদের দিকেই তাদের যেন বেশি লক্ষ্য। মায়ের প্রতি, দেশমাতৃকার প্রতি তাদের সেই সেবার মনোভাব দেশবাসীর জন্য না হয়ে নিজের দিকে যেন সেটি কার্যকরী হচ্ছে। আমরা দেখেছি নিবেদিতাও ভারতবর্ষে যখন এসেছিলেন, স্বামীজির দৃষ্টি দিয়ে ভারতবর্ষকে চিনে, ভারতবর্ষকে ভালোবেসে স্বামীজির প্রতি তার সতর্ক বাণী, যেটি তাকে বারবার চিন্তিত করেছিল এবং পরবর্তীকালে তিনি সেটি অনুভব করেছিলেন। ভারতবর্ষের সেবার্থে ভারতে আসতে তিনি যে আগ্রহ প্রকাশ করেছিলেন, স্বামীজির সতর্কবাণীতে তিনি বুঝেছিলেন কেন তাকে অপেক্ষা করে ভারতীয় হয়ে ভারতবর্ষে আসা বা ভারতবর্ষের এসব জিনিসগুলিকে, ভারতবর্ষের যে শিক্ষা কম এবং জাতিগত স্পর্শকাতরতা, দারিদ্রতা এবং তারা
নিজেরা কুসংস্কারাচ্ছন্ন হয়ে তাদের ধর্মকে আঁকড়ে বেজাতির কাছ থেকে সাহায্য নিতে প্রস্তুত, কিন্তু তাদেরকে ছোঁবে না। যখন ভারতবর্ষের মানুষেরা এই রকম অবস্থায় ছিলেন, স্বামীজি তাই নিবেদিতাকে সেগুলি স্মরণ করে দিয়ে বলেছিলেন, এগুলির মধ্য থেকেই ভারতবর্ষকে খুঁজে নিতে হবে তোমার, ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা জাগ্রত করতে করতে। আসলে তিনি ভারতবর্ষের সেবার জন্য আসতে যখন তৈরি হলেন, ভারত ও নিবেদিতাকে গ্রহণ করতে যখন প্রস্তুত হলেন, নিবেদিতা লিখেছেন, স্বামীজি বলতেন, ভারতকে যদি ভালোবাসতে চাও তাহলে সে যেমন আছে তাকে সেইভাবে মেনে নিয়ে ভালোবাসো। ভারতের সমাজ সম্পর্কে সমালোচনাহীন থাকার অঙ্গীকার করেই মার্গারেট ভারতবর্ষে পদার্পণ করেছিলেন। যে কুসংস্কার বা অনগ্রসতার কথা সেদিন স্বামীজি উল্লেখ করেছিলেন, তার খুব বেশি পরিবর্তন কিন্তু আজও হয়নি। মানসিক দিক দিয়ে আজও আমরা তার কাছাকাছিই আছি। স্বামীজি বিবেকানন্দের নিবেদিতাকে ভারতবর্ষে আনবার যে প্রাথমিক শর্ত ছিল নারী জাতির শিক্ষা, তা আজকের পরিপ্রেক্ষিতে হয়তো নিষ্প্রয়োজন, কারণ নারী শিক্ষাক্ষেত্রে সেই অনগ্রসতা আজ আর নেই। ভারতের মেয়েরা আজ অনেকখানি এগিয়ে গেছে, তবে কেবলমাত্র ডিগ্রি সংগ্রহ করাকে, বিজ্ঞান বা প্রযুক্তি নির্ভর করে জীবন ধারণ করাকে যদি আমরা অগ্রসর হওয়ার একমাত্র মাপকাঠি বলে মনে করি, তাহলে আমরা আধুনিক দৃষ্টিতে পিছিয়ে নেই ঠিকই, কিন্তু ভারতীয় সনাতন আদর্শের বিচারে অন্তরের প্রসারতার দিক থেকে, চিন্তার মুক্তির দিক থেকে আজও বোধহয় আমরা যথেষ্ট পিছিয়ে আছি। 1897 খ্রিস্টাব্দের 29শে জুলাইয়ের চিঠিটা, আলমোড়া থেকে নিবেদিতাকে তিনি আসার জন্য যে চিঠিটি খোলাখুলি লিখেছিলেন, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার মতো এক বিরাট মহিষী নারীর প্রয়োজন। ভারতের কাজে তোমার একটা বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহিনীর প্রয়োজন। স্বামীজিকে মুগ্ধ করেছিল শিক্ষাব্রতে মার্গারেট ঐকান্তিকতা, প্রবৃত্ততা, অসীম ভালোবাসা, মানসিক দৃঢ়তা ইত্যাদি। ভারতীয় মেয়েদের উন্নতিকল্পে এক সুপ্রাচীন ঐতিহ্য ও আদর্শের বিধিতলে মার্গারেটকে নিবেদন করবেন বলে বিবেকানন্দ তাকে পাশ্চাত্যের সমাজ থেকে চয়ন করে এনেছিলেন। ভারতবর্ষের দুঃখ, দারিদ্র্য, দাসত্বকে উপেক্ষা করে, ভারতের গ্রীষ্মপ্রধান জলবায়ুকে সহ্য করে, ইউরোপের সুখ স্বাচ্ছন্দ্যকে হেলায় পরিত্যাগ করে নিবেদিতা তথা মার্গারেট নোবেল ভারতের থেকে গিয়েছিলেন। কথাটা লেখা যত সহজ, দিনের পর দিনই এখানকার পরিস্থিতিতে দিন যাপন করা তত সহজ ছিল না। বাগবাজারের গলির মধ্যে যে বাড়িটিতে মার্গারেট ছিলেন, সেখানে সে সময় বিদ্যুৎ সংযোগ ছিল না। কলকাতার প্রচণ্ড গরমে সেখানে নিবেদিতা থেকেছেন, একাধিক বই লিখেছেন, বিরামহীন বক্তৃতার প্রস্তুতি নিয়েছেন ছোট্ট বিদ্যালয়টির জন্য। বাগবাজার পল্লীতে ঘুরে ঘুরে ছাত্রী সংগ্রহ করেছেন এবং বিদ্যালয়টি চালানোর যাবতীয় দায়ভার একাই গ্রহণ করেছেন। তিনি যেন অসহনীয় শারীরিক ক্লেশকে উপেক্ষা করে বিন্দু বিন্দু রক্ত মোক্ষণ করেছেন ভারতবর্ষের জন্য। আত্যন্তিক মমতায়, ভালোবাসায় নিবেদিতার এই অনন্ত ভারত প্রেমের জন্ম স্বামীজির ঐকান্তিক চেষ্টায় সম্ভব হয়েছিল। স্বদেশ সম্পর্কে বিবেকানন্দের অপার ভালোবাসা, গভীর জ্ঞান, তার মননশীলতা, সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা তিনি ঢেলে দিয়েছিলেন নিবেদিতার মধ্যে। হিমালয়ের নৈসর্গিক শোভা, আধ্যাত্মিক গাম্ভীর্য প্রত্যক্ষ করেছিলেন তার কাছ থেকে। উত্তর ভারতে পরিভ্রমণ করেছেন নিবেদিতাকে সঙ্গে নিয়ে স্বামীজি। সনাতন ভারতীয় নারী সমাজের সঙ্গে নিবেদিতার যাতে অন্তরের যোগসূত্র রচিত হয়, তিনি যাতে আপন কর্মক্ষেত্রে চিনে নিতে পারেন এবং সর্বোপরি ভারতবর্ষের আধ্যাত্মিক আদর্শের সঙ্গে তার নিবিড় যোগ স্থাপিত হয়, তার জন্য স্বামীজি নিবেদিতাকে নিয়ে এসেছিলেন সীমা সারদা দেবীর চরণতলে। নিবেদিতা আন্তরিক আগ্রহে স্বামীজির ভাব গ্রহণ করে হয়ে উঠেছিলেন ভারতময়ী। তিনি শুধু ভারতীয় সেবিকা ছিলেন না, স্বামীজির আশীর্বাদে তিনি ক্রমে হয়ে উঠেছিলেন ভারতের সেবিকা, বান্ধবী, মাতা, জননী স্বরূপ। নিজেকে সম্পূর্ণভাবে ভারত কল্যাণে নিবেদন করে স্বামীজির দেয়া নিবেদিতার নামটিকে সার্থক করা
তার জীবনের অন্যতম ব্রত ছিল। আজ এখানেই শেষ করি, কারণ সময় বলছে আমায় থামতে হবে। আগামী রবিবারে এরকমই আলোড়নকারী নিবেদিতার ভারত প্রেম, ভারতবর্ষে আসা, ভারতবর্ষের মানুষের সেবা করা, তার সাথে আমরা খুঁজে নেব নিবেদিতার ভারতবর্ষের আনাচে কানাচে, গলিতে গলিতে ঘুরতে ঘুরতে যে ভারতীয়ত্বের সন্ধান তাকে আকৃষ্ট করেছিল, অনুভবে এনে দিয়েছিল। বারবার স্বামীজির মুখ থেকে কথাগুলি শুনে দেখে সেটিকে সার্থক করেছিলেন ভারতবর্ষে আসার পরে, এবং সেই অনুভব তার আরও দৃঢ় হয়েছিল। বিবেকানন্দ সত্য, ভারতবর্ষ সত্য, ভারতবর্ষের মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চণ্ডীদাসের কথার যেন সার্থক রূপায়ণ নিবেদিতা এই ভারতবর্ষকে ভালোবেসে তার সেবায় আত্মনিয়োগ করে তার যেন স্বপ্ন সার্থক করেছিলেন এবং জীবনের ব্রত পালন করেছিলেন। বারবার তিনি তাই বলতেন যে ভারতবর্ষের সেবার জন্যই যেন বারবার মনুষ্য জন্ম পেলে এখানে যেন তার সার্থকতায় রূপায়িত হয়। এর থেকে আমার জীবনের আর কোনো ঈশ্বরের কাছে প্রার্থনা নেই। ভারতবর্ষই আমার প্রার্থনা, ভারতবর্ষই আমার স্বপ্ন, ভারতবর্ষই আমার চিন্তন মননের শেষ ঠিকানা। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আবার আগামী রবিবার নতুন পর্ব, নতুন ধারণা, নতুন চিন্তা নিয়ে নিবেদিতার ভারত প্রীতি, সাথে ভারতের মহিমা এবং নিবেদিতার দৃষ্টিকোণ থেকে সেগুলি চয়ন করে নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওং সতৌমা সদ্গময় তমসৌমা জ্যোতির্গময়।